শোনো, শাড়িটা খুলে সুন্দরভাবে একটু আদর করো তো। ভাবি, আপনি আমার কাছে আসছেন কেন? কেন বাবু, তুমি জানো না বুঝি? ভাবি, আপনি এমন করে কথা বলছেন কেন? চুপ কুত্তা, একদম ভাবি বলবি না, তাহলে কিন্তু তোকে শেষ করে ফেলবো। আমি আবার কি করলাম? তোকে না কতবার বলেছি আমাকে ভাবি বলবি না। তাহলে কি বলবো ভাবি? কুত্তা হারামি, তুই আবারও আমাকে ভাবি বললি। আগে তো তাই বলতাম। আগে কি বলতি না বলতি, এখনই কি সেটা বলতে হবে নাকি কুত্তা? ভুলে যদি আবার তুই ভাবি বলিস না, তোর তাহলে খবর আছে। তাহলে কি বলে ডাকবো বা? সোজাই ভাবি কথাটা বলার আগেই আমি ওর ঠোঁট জোড়াটা বন্ধ করে দিলাম। ও কেমন শান্ত হয়ে গেল, সুজয়ের চোখগুলো যেন বড় বড় হয়ে গেল। ও আমার সাথে কোনো রেসপন্স করছে না, তাই ওর হাতগুলো আমার কোমরে রাখলাম। সুজয়ের হাতগুলো কাঁপতে লাগলো, আমার খুব হাসি পাচ্ছিল। তারপরেও ওর ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নেওয়া বন্ধ করলাম না। সুজয়ের ঠোঁট জোড়া যে এতটা মিষ্টি আমি এর আগে কখনো বুঝতে পারিনি, কারণ আমি কখনো এমন করে ওর কাছে আসিনি। আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে, তাই তো? আর সুজয়ের সাথে যদি রিঙ্কির বিয়ে হয়ে থাকে, তাহলে ও রিঙ্কিকে ভাবি কেন বলছে? চলেন বুঝিয়ে বলি তাহলে। রিঙ্কির সাথে বিয়ে হওয়ার কথা ছিল সুজয়ের বড় ভাই সবুজের, কিন্তু বিয়ের আগের দিন সবুজ ওর প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের আগের দিন সুজয়ের পরিবার জানতে পারে ওর বড় ভাইয়া অন্য একটা মেয়েকে ভালোবাসতো আর তার হাত ধরে পালিয়ে গেছে। ওদের জানা ছিল না সবুজ এ বিয়েতে রাজি না। সুজয়ের আব্বু কি করবে ভেবে পাচ্ছিল না। তারপর কোনো উপায় না পেয়ে বিষয়টা রিঙ্কির আব্বুকে জানালে ওরা অনেক বেশি আপসেট হয়ে পড়ে আর রিঙ্কির আব্বু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন সুজয়ের আব্বু ওনাকে সান্ত্বনা দিয়ে বলে, ওনার এক ছেলে চলে গেছে তাতে কি হয়েছে, আর এক ছেলে তো আছে। ওনার ছোট ছেলে সুজয়ের সাথে রিঙ্কির বিয়ে হবে। রিঙ্কির আব্বুর সম্মান বাঁচাতেই সুজয়ের বিয়েটা করা। আজকে ওদের বিয়ে হলো। বিয়ের রাতে কি হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। দম বন্ধ হয়ে আসছিল, তারপরও রিঙ্কি আমাকে ছাড়ছে না। কোনো উপায় না পেয়ে ওনাকে ছাড়ানোর চেষ্টা করলাম। তখন ভাবি অর্থাৎ রিঙ্কি আমাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গেল আর মুচকি মুচকি হাসতে লাগলো। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। রিঙ্কিকে হাসতে দেখে বললাম, এভাবে কেউ কিস করে? আর একটু হলে তো দম বন্ধ হয়ে শেষ হয়ে যেতাম। আপনি কি রাক্ষস নাকি? আমাকে তো মেরেই ফেলতেন। কি সব বলো, আমি তো ছিলাম, তোমার কিছু হতে দিতাম না। আমার নিঃশ্বাসটা কি শেষ হয়ে গেছিল নাকি তোমাকে সবটা দিয়ে বাঁচিয়ে দিতাম? আপনি এতটা স্বাভাবিকভাবে বিষয়টাকে কিভাবে নিচ্ছেন বলেন তো? আপনার তো আমার তো কি? আপনার তো ভাইয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি সবটা মেনেও নিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে আমার সাথে বিয়ে হতেই আবার আমাকে মেনে নিলেন কি করে? তার উপর আমি তো আপনার থেকে 3 বছরের জুনিয়র। তাহলে কি করে ভালোবাসতে পারলেন আমাকে? আমি অত শত কিছু বুঝি না, আমি শুধু তোমাকেই চাই। তোমার সাথে বিয়ে হয়েছে, তোমাকে স্বামী মেনেছি, 3বার কবুল বলার পর তোমাকে আমি স্বামী বলে মেনে নিয়েছি। এখন চলো তো বাসরটা করে নিই। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর আমার মধ্যে কোনো এরকম ভাবনা চিন্তাই ছিল না যে আপনি আমার বউ হবেন কিংবা আপনার সাথে এসব কিছু হবে। তাহলে আমি কি করে আপনাকে বউ হিসাবে মেনে নেব? কুত্তা, তুই আমাকে বউ হিসেবে মানবি না তো কাকে মানবি? হ্যাঁ, আমার কোনো সতীনকে তুই বউ হিসেবে মানবি বল? রিঙ্কি কথাটা বলে সুজয়ের পাঞ্জাবির কলারটা চেপে ধরলো। তারপর ওর অনেকটা কাছে চলে আসলো। ওর রাগী চেহারা দেখে সুজয় ভয় পেয়ে গেল। সুজয় ভদ্র আর শান্তশিষ্ট একটা ছেলে। আব্বু আম্মু যেটা বলেছিল ও তাদের সম্মান রক্ষার্থে সেটাই করেছে, কিন্তু সুজয়ের কোনো ইচ্ছা ছিল না বিয়েটা করার। কারণ ও রিঙ্কিকে গত 1 মাস যাবৎ ভাবি বলে ডেকে আসছে, আর হঠাৎ করে তার সাথে বিয়ে হয়ে গেল। কি করে তাকে বউ হিসাবে মেনে নেবে? সুজয় খেয়াল করলো রাগে রিঙ্কির গালগুলো লাল হয়ে আছে। ওকে কেমন যেন গুন্ডি টাইপের দেখাচ্ছে। সুজয় ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। রিঙ্কি ওর কোনো রেসপন্স না পেয়ে বলল, এই, তুই এইভাবে তাকিয়ে কি দেখছিস? আমি তোকে কিছু বলছি, আর তুই কিনা এইভাবে চুপ করে রয়েছিস? আপনাকে তো গুন্ডি অবস্থাতে দেখতে বেশ ভালো, অনেক কিউট লাগে। তার উপরে আপনার গালগুলো যখন টমেটোর মতো লাল হয়ে যায়, তখন তো মনে হয় তখন কি মনে হয় শুনি? কি মনে হয় বল? মনে হয় আপনার গালগুলোকে খেয়ে ফেলি, কারণ একদম দেখতে টমেটোর মতো হয়ে যায়। তাই আমি কি বারণ করেছি নাকি? সুজয়ের কথাতে রিঙ্কি বেশ খানিকটা লজ্জা পেল। ও লজ্জায় সুজয়ের বুকে মুখ গুজে দিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। সুজয় একটা বারের জন্য ওকে জড়িয়ে ধরছে না, আবার ওকে ছাড়িয়েও দিচ্ছে না। বুঝতে পারছি না রিঙ্কি এতটা স্বাভাবিকভাবে আমাকে কি করে মেনে নিল। আমি জানি না ও ভাইয়াকে ভালোবাসতো কিনা, কিন্তু বলতো ভাইয়াকে নাকি পর পছন্দ।
আসলে ভালো লাগা আর ভালোবাসাটা তো এক নয়, তাই হয়তো রিঙ্কির ভাইয়াকে ভালো লেগেছিল। কি হলো, তুমি আমাকে মেনে নিতে পারবে না? প্লিজ চুপ করে থেকো না। আমি না তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। প্লিজ সুজয়, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি সবসময় চাইতাম আমার বরটা একটা পিচ্ছি হবে, যাকে কিনা আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসবো। কিন্তু তোমার আব্বু আম্মু যখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল, তখন বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছিলাম, কারণ সবার কপালে তো সবটা থাকে না। তাই ভেবেছিলাম পরিবারের পছন্দেই বিয়ে করব। কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমার ভাইয়া যে এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। তাহলে বলেছিলেন কেন আপনি ভাইয়াকে পছন্দ করেন? কারণ তোমার ভাইয়াকে দেখতে অনেকটা তোমার মতনই কিউট, তাই যে কারোর ওকে পছন্দ হবে। তাই আমি তাকে পছন্দ করতাম, কিন্তু ভালো তো বাসতাম না। কারণ কেন জানো? ওই যে বললাম, তোমার আব্বু আম্মু আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। আমি কখনো আব্বু আম্মুর কথার অবদ্ধ হইনি, তাই বিয়েতে রাজি হয়ে গেছিলাম। কখনো কাউকে ভালোবাসিনি, তাই ভেবেছিলাম বিয়ের পর স্বামীকে ভালোবাসবো। কিন্তু তার আগেই তোমার ভাইয়া সবটা শেষ করে দিল। আর যেটা করেছে আমার মনে হচ্ছে এখন ভালোই হয়েছে। কিন্তু কেন? কারণ যখন তোমরা আমাদের বাসায় গিয়েছিলে, সেদিন আমার প্রথমবার তোমাকে দেখে মনে হয়েছিল তোমার জন্যই আমাকে দেখতে যাওয়া হয়েছে। আর তুমি দেখতে এতটাই কিউট আর সুইট, যার জন্য আমার তোমাকে ভালো লেগেছিল। তারপরেও তোমার ওই গোলাপি ঠোঁট জোড়া দেখলে আমার না কেমন যেন আদর করতে ইচ্ছা করতো। রিঙ্কির কথায় আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটা কি পাগল নাকি? কি সব কথা বলে? ও একটা মুচকি হাসি দিয়ে আমার কপালের সাথে নিজের কপালটাকে ঠেকিয়ে বলল, বিশ্বাস করো, সেদিন ভেবেছিলাম তোমার জন্যই আব্বু আম্মু আমাকে দেখতে গেছিল, কিন্তু যখন জানলাম সবুজের জন্য দেখতে গেছে, তখন আমার মনটা খারাপ হয়ে গেছিল। তারপরেও আব্বু আম্মুর কথাটা মেনে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওকে বিয়ের পর ভালোবাসতে পারবো, কিন্তু কোথায় যেন একটা শূন্যতা কাজ করতো। মনে হতো তোমার সঙ্গেও তো আমার বিয়েটা হতে পারতো। উপরওয়ালা যে আমার মনের কথাটা শুনে নেবে, সেটা আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, হয়তো তোমার ভাইয়া চলে গেছে, তোমার সাথে আমার বিয়েটা হয়েছে, আমার আব্বু আম্মু একটু অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু ভাগ্যে যেটা আছে সেটাই তো হবে, তাই না? এটা যদি বিয়ের পর হতো আর তোমার ভাইয়া যদি আমাকে বিয়ে করে রেখে পালিয়ে যেত, তখন কি হতো বলো? তার থেকে বিয়ের আগে চলে গেছে, তাতেই আমি অনেক হ্যাপি। তাতে আমার পিচ্ছি বরটাকে পেয়েছি। রিঙ্কি সুজয়ের নাকটা টেনে দিয়ে বলল কথাটা। সুজয় অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছে। এখনো কি তুমি আমাকে বউ হিসেবে মানবে না বলো? নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো বলো? আমি যতটুকু জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি কাউকে পছন্দও করো না। তাহলে কেন আমাকে বউ হিসেবে মানতে পারবে না বলো? নাকি আমি তোমার থেকে সিনিয়র বলে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? কি হলো, কথা বলছো না যে? জানি না, কিন্তু আমি তো আপনাকে ভাবি বলে ডাকতাম। তাহলে হঠাৎ করে একদিনের মধ্যে কি করে বউয়ের জায়গাটা দেব? তার উপরে আপনি তো আমাকে বলতেন আমি একটা পিচ্ছি, তাহলে পিচ্ছিটাকে বিয়ে করলেন কি করে? আর একদিনের মধ্যে ভালোই বা বাসলেন কি করে? শোনো, ভালোবাসাতে হাজার বছর প্রয়োজন হয় না, কাউকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলা যায়। আর আমি তো বিয়েটা ঠিক হওয়ার পর থেকে তোমাকে বারবার মজার ছলে বলতাম যে তোমার ভাইয়ের সাথে বিয়েটা ঠিক না হলে আমি তোমাকে বিয়ে করব, তোমার সাথে প্রেম করতাম। এটা কি তুমি ভেবেছো আমি মন থেকে বলতাম ওগুলো? তাহলে বলেননি কেন? যদি ভাইয়ের সাথে বিয়ে হয়ে যেত তাহলে কি খুব বেশি ভালো থাকতে পারতেন? জানি না, কিন্তু তোমার ভাইয়ের সাথে তো আমার বিয়েটা হয়নি, তাতেই আমি অনেক হ্যাপি। এখন তুমি আমাকে বউ হিসাবে মেনে নিলে সারা জীবনের জন্য হ্যাপি থাকবো, সবসময় তোমাকে বুকে আগলে রাখবো, দেখো একটুও কষ্ট পেতে দেবো না। আমি কোনো কথা বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। রিঙ্কি আমাকে ছেড়ে দিল, ওর চোখে পানি টলমল করছে, কিন্তু কিছু বলে ওঠার আগেই দুফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। বুঝতে পেরেছি, তোমার ভালোবাসাটা আমার কপালে নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার মানতে হবে না। তুমি এটা তো বিয়ের আগে বলে দিতে পারতে, অন্তত আমি আব্বুকে বারণ করে দিতাম। আমি ভেবেছিলাম হয়তো এমন কিছু হতে পারে, কিন্তু যখন মনে পড়েছিল যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তার উপর আব্বু আম্মুর সম্মানটা বাঁচতে পারে, তাই বিয়েটা করেছিলাম। আর 3বার কবুল বলার পর থেকেই তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছিলাম। কিন্তু তুমি যে আমাকে ভালোবাসতে পারবে না, সেটা আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি তোমার কাছে আসবো না। আমি তোমাকে যতবার স্পর্শ করেছি ততবার বুঝতে পেরেছি তুমি একটা অস্থির ফিল করছো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আর তোমার কাছে আসবো না।
রিঙ্কি কথাটা বলে চোখ জুড়ে মুছে নিল। তারপর বিছানা থেকে একটা বালিশ আর চাদর নিয়ে যখনই অন্য কোথাও যাবে তখনই আমি ওর হাতটা ধরে ফেললাম। রিঙ্কি আমার দিকে তাকালো আর কান্না ভেজা কণ্ঠে বলল, কি হলো, আটকে দিচ্ছ কেন? হাত ছাড়া, আমার ঘুম পাচ্ছে। থাকতে পারবে তো আমাকে ছাড়া একা? ঘুম পাচ্ছে মানে? আজকে তো আমাদের বাসর রাত, তাহলে ঘুমাবে মানে? তাহলে কি করব? তুমি তো আমাকে ভালোবাসতে পারবে না, আর বউ হিসাবেও মানো না। সেখানে ভালোবাসবো কি করে? ছাড়ো আমাকে। আমি তোমাকে স্পর্শ করলে তোমার খুবই বেশি বিরক্ত লাগে, তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করব। তুমি ভয় পেও না, ভুলেও আমি তোমার কাছে যাব না। তুমি যেটা করতে বলবে আমি সেটাই করব। তাও শুধু আমাকে বাসা থেকে তাড়িয়ে দিও না। আমি সারা জীবন দরকার পড়লে তোমার পায়ের কাছে বসে থাকবো, তোমার বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো। তাও আমাকে বাসা থেকে বের করে দিও না। রিঙ্কির কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। ও এত বেশি ভালোবেসে ফেলেছে আমাকে, জানতাম না। কিন্তু ওর এসব সেন্টিমার্কের কথাগুলো শুনে বললাম, দেখো, এসব সেন্টিমার্কের কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ো। না, আমি বিছানায় শুবো না। যদি ভুল করে তোমার গায়ের উপর হাত পা তুলে দিই তখন? তুললে তুলবেন, তাতে কি? তোমাকে শুতে বলেছি, শো। বললাম তো আমি নিচেই ঠিক আছি। আমাকে রাগ করতে বাধ্য করো না, তখন উল্টোপাল্টা কিছু একটা করে ফেললে তুমিই কষ্ট পাবে। এখন যাও, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। রিঙ্কি তবু দাঁড়িয়ে আছে। আমি ওর হাত ধরে টেনে বিছানায় বসিয়ে দিলাম, তারপর পাশে শুয়ে পড়লাম। রিঙ্কি বসে আছে, তাই বললাম, তোমাকে শুতে বললাম না, শো। নাকি আমাকে অন্য কিছু করতে হবে? রিঙ্কি আমার পাশে শুয়ে পড়লো। ও বারবারই নাক টানছে। আমি ওকে আমার দিকে ঘুরিয়ে তারপর চোখের জল মুছে দিয়ে বললাম, এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর একটা বার যদি কান্নার শব্দ পাই না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। কান্না করবো না তো কি করব? তুমি আমার স্বামী। তোমাকে এতটা কাছে পাওয়ার পরেও নিজের করে পাবো না, এটা একটা মেয়ের কাছে কতটা কষ্টের সেটা তুমি জানো? আমার কথাতে সুজয় জবাব দিল না, শুধু তাকিয়ে রইল। তারপর উপর হয়ে শুয়ে পড়ল। হঠাৎ মনে হলো হয়তো ওর কাছে ওর বুকের উপর শোয়ার জন্য আবদার করলে ও বারণ করবে না। আচ্ছা, তোমার বুকে আমাকে মাথা রাখতে দেবে? সুজয় কোনো কথা বলল না। ভাবলাম ও যতই বারণ করুক আমি কি ওর কথা শুনবো নাকি? তার উপর ও আমার স্বামী। আমি তো একটু ভুল করতে যাচ্ছিলাম তখন। সুজয় একটাবার আমার দিকে তাকালো। আমি ওর বুকে মাথা রাখতেই, ওকে শক্ত করে জড়িয়ে ধরতেই সুজয় আমার কপালে একটা কিস করে দিয়ে আমাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। ওরকম কর্মকাণ্ডে আমি অবাক হয়ে গেলাম, তাই প্রশ্ন করলাম, কি হলো, তুমি জড়িয়ে ধরলে যে? কেন, খুব বেশি খারাপ লেগেছে? আচ্ছা, তাহলে ছেড়ে দিচ্ছি। এই না, একদম না। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে বউ মানো না, তাই অবাক লাগছিল। তুমি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলে ওই জন্য। তোমাকে নিজের বউ হিসাবে মানবো না তো কাকে মানবো শুনি? তাছাড়া এখন আমাদের বিয়ে হয়ে বউ হিসাবে তো একটা না একটা সময় মানতেই হবে। তাহলে যে পাগলিটা আমাকে এত ভালোবাসে তাকে না মানলে কাকে মানবো শুনি? রিঙ্কি আমার কথাতে ফুপিয়ে উঠতে লাগলো। আমি ওর মুখটা তুলে তারপর ওর চোখের জলগুলো মুছে দিয়ে আবারও কপালে একটা কিস করতেই রিঙ্কি আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিয়ে গভীরভাবে কিস করতে লাগলো। আমি আর ওকে বাধা দিলাম না, ওর সাথে রেসপন্স করতে লাগলাম। 10 মিনিট পর রিঙ্কি আমাকে ছেড়ে দিয়ে বুকে মুখ লুকোনো। আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিলাম। 10 মিনিট পর রিঙ্কি আমাকে ছেড়ে দিয়ে বুকে মুখ লোগালো। আমি ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিলাম। আমাকে একটু ভালোবাসার চেষ্টা করো, দেখো আমি নিজের সবটুকু দিয়ে উজাড় করে আমি তোমাকে ভালোবাসবো। কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। জানি, কিন্তু আমার তো একটু সময় লাগবে, সেই সময়টুকু তো আমাকে দাও। তোমার যতদিন লাগে সময় নাও, কিন্তু আমাকে মাঝের মধ্যে একটু আদর করলেই হবে। এই ধরো আজকে এখন একটু আদর করলে আমি আর কিছু চাইবো না। প্লিজ এখন একটু আদর করো। আমার বউটা দেখে অনেক রোমান্টিক। বরের কাছে আদর পেতে গেলে তো রোমান্টিক হতেই হবে। এখন কথা না বলে আদর করো। হ্যাঁ হ্যাঁ, করছি। তারপর আর কি? তারপর যেটা হবে সেটা না হয় ইতিহাসের পাতায় থাক। বেশি জানতে চাইয়া পাকিয়া যাইবেন না। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর তোমরা কি রকম গল্প শুনতে চাও, রোমান্টিক গল্প, প্রেমের গল্প, যে ধরনের গল্প তোমরা শুনতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আমরা চেষ্টা করব সেই রকম গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার।